রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার তুরস্কের ব্যালিস্টিক মিসাইল আসছে বাংলাদেশে। পাকিস্তানকে শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভয় কাঁপছে দিল্লি। বাজেট সংকটের কারণে জাতিসংঘ মিশন থেকে 25% সেনা প্রত্যাহার করা হতে পারে। এবার তুরস্ক থেকে বোরা নামক ব্যালিস্টিক মিসাইল পেতে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের বিভিন্ন সমরাস্ত্র কোম্পানির সূত্র উল্লেখ করে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে খবর। তুরস্কের বোরা ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 280 কিলোমিটার, তবে এর পাল্লা 360 কিলোমিটারের পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ রয়েছে। বোরা একটি ট্যাকটিক্যাল বা স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। 8 মিটার দীর্ঘ ও 610 মিলিমিটার ব্যাসার্ধের বোরা মিসাইল 470 কেজি ওজনের বিধ্বংসী বোমা বহন করতে পারে। এই মিসাইল যুক্তরাষ্ট্রের আর্মি ট্যাকটিক্যাল, পাকিস্তানের নাসর, হাতফ ও আবদালি মিসাইলের সমকক্ষ। প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ 2018 সালে তুরস্ক থেকে এই মিসাইল সংগ্রহের উদ্যোগ নেয়, কিন্তু বিভিন্ন কারণে আর পরবর্তীতে অগ্রসর হয়নি এই মিসাইল সংগ্রহের চেষ্টা। 24-এর বিপ্লবের পর তুরস্ক এগিয়ে এসেছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার নানা উদ্যোগ নিয়ে। ইতিমধ্যে তুরস্ক থেকে হিসার নামক এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহেরও খবর বেরিয়েছে। হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের পর এবার যদি গ্রাউন্ড বেসড ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ সংগ্রহ করতে পারে, তবে এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে, কারণ এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম সার্ফেস টু সার্ফেস বা গ্রাউন্ড বেসড কোনো ব্যালিস্টিক মিসাইলের অধিকারী হওয়ার ঘটনা। সম্ভাব্য যুদ্ধে একদিকে হিসার নামক এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশে শত্রুর আক্রমণ যেমন সীমিত আকারে বাংলাদেশ প্রতিহত করতে পারবে, তেমনি বোরা মিসাইলের মাধ্যমে শত্রু দেশেও হামলা পরিচালনা করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ প্রাথমিকভাবে একটি বোরা মিসাইল সিস্টেম সংগ্রহ করবে বলে বলা হয়েছে প্রকাশিত খবরে। বর্তমানে বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি 300 কিলোমিটার পাল্লার TRZ নামক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে। পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে যাচ্ছে শক্তিশালী AIM-120 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইল যুক্ত হবে পাকিস্তানের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার জেটে। এর ফলে এই বিমানের সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। যদিও শর্ত অনুসারে পাকিস্তান ভারতের বিরুদ্ধে F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে না, কিন্তু তারপরও এই মিসাইল সিস্টেম যুক্ত হওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন ভারত। কারণ ভারত মনে করে যুদ্ধের সময় পাকিস্তান গোপনে F-16 যুদ্ধ বিমান ব্যবহার করে এবং যুক্তরাষ্ট্র তা জেনেও না জানার ভান করে। সর্বশেষ মে মাসের যুদ্ধেও ভারত অভিযোগ করেছে পাকিস্তান তাদের কাছে থাকা F-16 যুদ্ধ বিমান ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র অভিযোগ তদন্ত করে জানায় পাকিস্তান F-16 যুদ্ধ বিমান ব্যবহার করেনি। পাকিস্তান তাদের কাছে থাকা F-16 যুদ্ধ বিমান যেমন ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না, তেমনি ভারতের আপত্তির কারণে এই যুদ্ধ বিমানের শক্তিশালী ও আধুনিক মিসাইল সিস্টেম সরবরাহ করেনি যুক্তরাষ্ট্র। একই সাথে এসব যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য পাকিস্তান বিভিন্ন ধরনের কিটস ও স্পেয়ার পার্টস সংগ্রহ করতে চাইলে তাও আটকে দেয় বাইডেন প্রশাসন। তবে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ওপর থেকে এইসব নিষেধাজ্ঞা তুলে নেয় এবং রেথিয়ন নির্মিত আধুনিক AIM-120 আমরাম মিসাইল সিস্টেম সরবরাহের অনুমতি দিয়েছে। একটি আধুনিক আমরাম মিসাইলের দাম $10 লাখ। পাকিস্তান কমপক্ষে 200টি আমরাম মিসাইল কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। 1982 সাল থেকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট 88টি F-16 যুদ্ধ বিমান সংগ্রহ করে। বর্তমানে 75টি বিমান সার্ভিসে রয়েছে। এসব বিমান আধুনিকায়ন এবং মিসাইল সহ স্পেয়ার পার্টস সংগ্রহের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে $2.5 বিলিয়ন চুক্তি করেছে। গত সপ্তাহে পাকিস্তানের বিখ্যাত ডন প্রকাশ করেছে এ বিষয়ক খবর। সামরিক বিশ্লেষকদের মতে F-16 যুদ্ধ বিমান আধুনিকায়নের ফলে এসব বিমান 4.5 জেনারেশন বিমানে পরিণত হবে। এর ফলে বিপুল সংখ্যক এসব শক্তিশালী বিমানের মাধ্যমে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিমান শক্তির দিক দিয়ে অপ্রতিরোধ অবস্থানে চলে আসবে, কারণ দিন রাত যে কোনো আবহাওয়ায় নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম AIM-120 আমরাম মিসাইল। 2019 সালে পাকিস্তান তাদের কাছে থাকা F-16 ফাইটার জেটের মাধ্যমে ভারতের একাধিক MiG-21 ভূপাতিত করে এবং গ্রেফতার করে অভিনন্দন নামের একজন পাইলট।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তানের সর্বশেষ আধুনিক এয়ার টু এয়ার মিসাইল লাভের খবরে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার একটি খবরের শিরোনাম লিখেছে, ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা, ইঞ্জিন দিচ্ছে রুশ, সৌদির সাথে দোস্তি, পাশে চীন, সব দিক দিয়ে দিল্লিকে খোল খাওয়াচ্ছে পাকিস্তান। আনন্দবাজার লিখেছে, ডোনাল্ড ট্রাম্পকে বশে রাখতে বিশাল খনিজ সম্পদ ঘুষ দিয়েছে পাকিস্তান, চীনকে সামনে রেখে রাশিয়াকেও ব্যবহার করছে ইসলামাবাদ, আর ইসরায়েলের ভয় দেখিয়ে সৌদির সাথে নিরাপত্তা চুক্তি করছে পাকিস্তান। একের পর এক কূটনৈতিক চালে ইসলামাবাদ ভারতকে বিচ্ছিন্ন করে ফেলেছে সব বন্ধু দেশ থেকে। আন্তর্জাতিক ক্ষেত্রে নয়াদিল্লির এই দুরবস্থায় চিন্তার ভাঁজ পড়েছে বিশ্লেষকদের কপালে। আনন্দবাজার আরও লিখেছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার এয়ার টু এয়ার AIM-120 আমরাম আধুনিক মিসাইল পেলে আকাশের ডগ ফাইটে পাকিস্তান অনেকটাই এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তুরস্ক এবং সৌদি আরবও পাচ্ছে এই মিসাইল। আনন্দবাজারের তথ্য অনুসারে গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের সময় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্ত বৈঠক করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনির। ওই বৈঠকেই পাকিস্তানের হাতকে শক্তিশালী করার জন্য হাত বাড়িয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের সাম্প্রতিক ঝুঁকে পড়ার ঘটনায় আনন্দবাজার লিখেছে, যুক্তরাষ্ট্র কখনো নির্ভরযোগ্য বন্ধু নয়, সৌদি আরবের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। আনন্দবাজার পরামর্শ দিয়েছে, ফ্রান্স এবং ইসরায়েলের মাধ্যমে ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ গ্রহণের। বাজেট সংকটের কারণে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে শতকরা 25% সেনা ফেরত আনা হবে। এর ফলে 13 থেকে 14,000 সেনা, পুলিশ ও মিশনের বেসামরিক জনবলকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেছেন। তুরস্কের ডেইলি সাভার বৃহস্পতিবার প্রকাশ করেছে খবর। যুক্তরাষ্ট্র জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। শান্তি মিশনের মোট ব্যয়ের 26% বহন করে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্প প্রশাসন এর সহায়তা ব্যাপকভাবে কমিয়ে আনায় খরচ বহন করতে সমস্যায় পড়েছে শান্তি মিশন। যুক্তরাষ্ট্রের পর জাতিসংঘ শান্তি মিশনে অবদান রাখছে চীন। জাতিসংঘ শান্তি মিশনের মোট ব্যয়ের 24% বহন করে চীন। জাতিসংঘ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে $2.8 বিলিয়ন পাওনা রয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা $680 মিলিয়ন বেশি দেবে না। গত আগস্টে ট্রাম্পের শান্তি মিশনের $800 মিলিয়ন অনুদান বাতিল করেন। মধ্যপ্রাচ্য, সুদান, কঙ্গো, লেবানন, কসোভো, সাইপ্রাস, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ওয়েস্টার্ন সাহারা, গোলান মালভূমি, দক্ষিণ সুদান, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি রেখা সহ বিভিন্ন অঞ্চলে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে জাতিসংঘ মিশনের সবচেয়ে বেশি সেনা রয়েছে নেপালের তথা 5,900। দ্বিতীয় স্থানে রয়েছে রুয়ান্ডা, তাদের সেনা সংখ্যা 5,900। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের সেনা সংখ্যা রয়েছে 5,600। চতুর্থ স্থানে রয়েছে ভারত, ভারতের সেনা সংখ্যা রয়েছে 5,300। শান্তি মিশনের সেনা সংখ্যা কমানোর প্রভাব পড়তে পারে বাংলাদেশে। তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে আসতে বাধ্য হয়েছে ইসরায়েল। চুক্তির পর চারদিক থেকে কোণঠাসা হয়ে পড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের একনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত ছিলেন। চুক্তির দিনকে মহান দিন বলে অভিহিত করেছেন তারা। অন্যদিকে এটি ছিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য বিশাল এক বিজয়, কারণ চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজায় আর হামলা করবে না, সেখান থেকে সেনা সরিয়ে নেবে, গাজায় ত্রাণ প্রবাহ অবাধ হবে, সঙ্গে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে মুক্তি পাবেন অনেক ফিলিস্তিনি। বিস্তারিত থাকছে ফারজানা তানিয়ার প্রতিবেদনে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিস্ক এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণের মহান আত্মত্যাগ এবং প্রতিরোধের শক্তির ফল বলে অভিহিত করেন। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তিটি এমন একটি জাতীয় অর্জন যা ঐক্য এবং প্রতিরোধের প্রতি ফিলিস্তিনিদের আনুগত্যকে মূর্ত করে তোলে। তিনি বলেন, আলোচনায় ফিলিস্তিনি জনগণের অধিকার সুরক্ষায় হামাস অবিচল ছিল। তিনি বলেন, ইসরায়েলি সরকার গণহত্যা ও অনাহারের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, আলোচনার মাধ্যমেও তাতে সাফল্য পায়নি। হামাসের মুখপাত্র জিহাদ তাহা বলেন, আলোচনায় ফিলিস্তিনি দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ইসরায়েলি সরকারকে আরও বিচ্ছিন্ন করেছে।
এই যুদ্ধবিরতি আলোচনায় হামাসের অবস্থান ছিল দৃঢ়। ট্রাম্পের প্রধান কয়েকটি দফায় তাদের সম্মতি থাকলেও কয়েকটি বড় পরিকল্পনায় অসম্মতি ছিল তাদের। সংগঠনের তরফে জানানো হয়, ইসরায়েলি দখলদারি শেষ না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটি আরও বলেছে, তারা ডোনাল্ড ট্রাম্প কিংবা টনি ব্লেয়ারের নেতৃত্বে নয়, ফিলিস্তিনি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনপুষ্ট টেকনোক্র্যাট ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজা শাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত। চুক্তিতে বিষয়গুলো নিয়ে চূড়ান্ত ফয়সালা কী হয়েছে তা ধীরে ধীরে স্পষ্ট হবে। যে পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা পরিকল্পনা নিয়ে মরিয়া হন, সেটি কোনোভাবে ইসরায়েলের পক্ষে ছিল না। বিশ্ব এখন ফিলিস্তিনের পক্ষে। আরব ও মুসলিম বিশ্বের অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় দৃঢ়। ইউরোপের দেশগুলো দলে দলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। ইসরায়েলি অবরোধ ভাঙার জন্য একের পর এক নৌবহর গাজার উদ্দেশ্যে আসছে। ইসরায়েলি বিচ্ছিন্নতার ধারায় এই সপ্তাহে যোগ হয়েছে সুমুদ ও ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি সেনাদের হামলা এবং ফ্লোটিলায় থাকা বিশিষ্ট ব্যক্তিদের আটক করে তাদের উপর নির্যাতন। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। গাজা ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেছেন, আমাদের চোখের সামনেই একটি গণহত্যা চলছে। এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটা সহ অন্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকরা। সে সময় অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। বক্তৃতা দিতে গিয়ে থুনবার্গ জানান, আমাদের আটক অবস্থায় কিভাবে নির্যাতন করা হয়েছে তা নিয়ে আমি অনেক কিছুই বলতে পারি, বিশ্বাস করুন, কিন্তু সেটা আসল গল্প নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আসল গল্প হলো আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে। এটি সরাসরি সম্প্রচারিত একটি গণহত্যা। বিশ্বের কাছ থেকে ইসরায়েল যেভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাতে তাদের অস্তিত্ব বিলীন হওয়া এখন সময়ের ব্যাপার। ইসরায়েলি বিশ্লেষক লিওর বেন শাউল সতর্ক করে বলেছেন, আগামী 2 বছরের মধ্যে ইসরায়েলের পতন ঘটবে। তিনি ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত এমন একটি ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন, যা জায়নবাদী শাসনের ভিতকে নাড়িয়ে দিচ্ছে। তিনি হিব্রু ভাষার দৈনিক ইয়দিয়থ আহরনাথে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েল আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের ভঙ্গুর অবস্থা স্পষ্ট করে তুলেছে। তিনি আরও বলেন, হামাস ইসরায়েলের দুর্বলতাগুলোকে দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে। আজ আমরা এমন এক সরকার দেখছি যার কোনো প্রকল্প নেই, নৈতিকতা নেই। একটি সরকার যে শিশুদের আটক করে, বেসামরিক মানুষ হত্যা করে আর আশা করে বিশ্ব তাদের জন্য হাততালি দেবে। সবচেয়ে বেশি ইহুদির বাস যুক্তরাষ্ট্রে। ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচয় দেয়া ইসরায়েলের তুলনায় বেশি ইহুদি বসবাস করেন সেখানে। সেই মার্কিন মূল্যকে বেশিরভাগ ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে। তাদের একটি বড় অংশের বিশ্বাস, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। এ সপ্তাহে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত জরিপের ফলাফলে এমনটি জানা যায়। জরিপে অংশ নেওয়া মার্কিন ইহুদিদের 61% বলেছেন তারা মনে করেন গাজা ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে প্রতি 10 জনের 4 জন বিশ্বাস করেন ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে। জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন ইহুদিদের 68% ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। এতে আরও বলা হয়, প্রায় 48% মার্কিন ইহুদির মতে নেতানিয়াহুর নেতৃত্ব নিম্নমানের। আল-আকসা ফ্ল্যাট অভিযানের দ্বিতীয় বার্ষিকী পালিত হয়েছে এই সপ্তাহে। 2023 সালের 7 অক্টোবর হামাস এবং অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের অভ্যন্তরে এই হামলা চালায়। এতে প্রায় 1195 জন নিহত হন। মোট 251 জন ইসরায়েলিকে এ সময় বন্দী করা হয়। এই উপলক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিরোধ সংগ্রামীরা।
হামাস নেতা ফাউজি বারহুম বলেছেন, এই অভিযান ফিলিস্তিন ইস্যুকে প্রধান বৈশ্বিক ইস্যুতে ফিরিয়ে এনেছে এবং ইসরায়েলকে নজিরবিহীন বিচ্ছিন্নতায় ফেলে দিয়েছে। তিনি ফিলিস্তিনিদের অধিকার ও মুক্তির জন্য তাদের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের জনগণের একটি মৌলিক ও প্রতিষ্ঠিত অধিকার এবং আল কুদসকে রাজধানী করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের নাগালের মধ্যে। এই উপলক্ষে কঠোর বার্তা দিয়েছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। তারা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকবে ততক্ষণ ফিলিস্তিনি প্রতিরোধ চলতে থাকবে। এক বিবৃতিতে আল কুদস বলেছে, যুদ্ধ এবং গাজা উপত্যকার জনগণের দুর্ভোগ অবসানের চেষ্টায় ত্রুটি রাখবেন না তারা। এতে জোর দিয়ে বলা হয়, তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দীরা কেবল একটি সম্মানজনক বিনিময় চুক্তির মাধ্যমেই মুক্তির আলো দেখবেন, যা ইসরায়েলি দখলদারিত্বকে যুদ্ধ থামাতে বাধ্য করবে। আল কুদস তাদের অস্ত্রের কৌশলগত উদ্দেশ্য পুনর্ব্যক্ত করে বলেছে, এই অস্ত্র ফিলিস্তিনি ভূমিকে মুক্ত করতে এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। যতক্ষণ না এই 2 লক্ষ্য অর্জিত হচ্ছে ততক্ষণ এগুলো খাপে ঢুকবে না। বিবৃতিতে এই লড়াইকে মুক্তির সংগ্রাম এবং ফিলিস্তিনিদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত একটি দীর্ঘমেয়াদী অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়। আল-আকসা ফ্লাড অভিযানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনের ওলামা পরিষদের প্রধান নওয়াফ তাকুরুরি ঐতিহাসিক এই অভিযানের গুরুত্ব, ইসরায়েলি দখলদার শাসক গোষ্ঠী এবং গাজায় চলমান গণহত্যার উপর এর প্রভাব নিয়ে একটি বিশ্লেষণী বক্তব্য দিয়েছেন। নওয়াফ তাকুরুরি বলেন, ইসরায়েল দীর্ঘ দশক ধরে নিজেদের অজেয় সামরিক শক্তি, গোয়েন্দা শ্রেষ্ঠত্ব ও পূর্ণ নিয়ন্ত্রণের এক ভ্রম তৈরি করেছিল, কিন্তু আল-আকসা ফ্লাড সেই ভ্রমকে ভেঙে দিয়েছে। এই ঝড় দখলদারদের শক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং ইসরায়েল গোটা বিশ্বের সামনে অপমানিত হয়েছে। তিনি বলেন, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় অনুপ্রবেশ, সামরিক ঘাঁটি দখল এবং ইসরায়েলি সেনাদের বন্দী করতে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্ষমতা দখলদারদের উপর একটি মানসিক ও কৌশলগত আঘাত হানে, যা 1948 সালের পর অভূতপূর্ব। ফিলিস্তিনিদের ওলামা পরিষদের প্রধান জোর দিয়ে বলেন, আল-আকসা ফ্ল্যাট অপারেশনের পর থেকে ইসরায়েল গাজার উপর একটি পূর্ণাঙ্গ হামলা চালিয়েছে, যা এখন গণহত্যা, অনাহার ও ধ্বংসের উদাহরণে পরিণত হয়েছে। কিন্তু এই নৃশংসতা আত্মবিশ্বাসের ফল নয়, বরং ভয়ের ও অপমানের প্রতিফলন। আজ দখলদাররা যে প্রতিটি অপরাধ করছে তা কেবল হারানো মর্যাদা ফেরানোর মরিয়া চেষ্টা। তিনি বলেন, তাদের এসব হত্যাযোগ্য উন্মত্ততার প্রকাশ। তারা সামরিক মর্যাদা ও নৈতিক অবস্থান হারিয়েছে। তারা হত্যা করছে শক্তিশালী দেখাতে, অথচ প্রতিটি বোমা তাদের দুর্বলতাকেই আরও নগ্ন করে তুলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2023 সালের অক্টোবরের পর থেকে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ নজিরবিহীনভাবে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে নেমেছে। স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো সাহসী অবস্থান নিয়েছে, আর তথাকথিত মানবাধিকার রক্ষাকারী মার্কিন ও ইউরোপীয় শক্তিগুলো দখলদারদের অস্ত্র দিচ্ছে এবং জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিচ্ছে। ফলে পশ্চিমা নেতৃত্বের নৈতিক ভাবমূর্তি আরও গভীরভাবে ভেঙে পড়েছে। ফিলিস্তিনের উলামা পরিষদের প্রধান বলেন, আল-আকসা ফ্লাডের আগে বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। আজ সেই প্রকল্পগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নওয়াফ তাকুররি যথার্থ বলেছেন, ফিলিস্তিনিদের সংগ্রাম এখন স্থানীয় প্রতিরোধ থেকে রূপ নিয়েছে বৈশ্বিক ইসলামী আন্দোলনে। ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা, লেবাননের হিজবুল্লাহ সীমান্তের লড়াই, জাকার্তা থেকে জোহানেসবার্গ পর্যন্ত সংহতির মিছিল, সবই প্রতিরোধ ফ্রন্টের সম্প্রসারণের প্রমাণ। আসলে আল-আকসা ফ্লাড অভিযান কেবল একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল এক আদর্শের পুনর্জন্ম, এক জাতীয় পুনর্জাগরণ এবং দীর্ঘ দখলদারিত্বের অবসানের সূচনা। সর্বশেষ বুধবারের চুক্তি ছিল সেই ফিলিস্তিনি পুনর্জাগরণ ও ইসরায়েলি দখলদারিত্ব অবসানের পরবর্তী ধাপ। নেতানিয়াহুর সতর্কতা, কিন্তু ইরানের ঘূর্ণিঝড়ে ফিরেছে শক্তির অস্ত্রাগার। 4 মাসেই তেহরানের পুনর্জন্ম। IRGCর ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ড্রোনের চোখ জেগে আছে আকাশে।
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা মার আ লাগো পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু তেহরান থেকে পাল্টা গর্জন, শপথে মেরামত হয়েছে, এখন আমরা আগের চেয়ে শক্তিশালী। 4 মাস আগের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল ইরান, কিন্তু মাত্র 4 মাসে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে দেশটি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আবারও পুরোপুরি প্রস্তুত। IRGCর এরোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি জানিয়েছেন, সব ক্ষতি আমরা পূরণ করেছি, এখন যে কেউ আমাদের সীমা অতিক্রম করলে দ্রুত ও দৃঢ় জবাব পাবে। এই ঘোষণাই যেন ইরানের নতুন আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক বার্তা নয়, এটি রাজনৈতিক সতর্ক বার্তাও। ইরান এখন নিজের পথে চলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা বা ইসরায়েলি হুমকিতে আর পিছিয়ে যাবে না। তেহরানে এক বৈঠকে মুসাভি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করে শত্রুর ওপর আঘাত এনেছে। সে আঘাত যুদ্ধের ভাগ্য বদলে দিয়েছে। তার দাবি, 12 দিনের যুদ্ধের মোড় ঘুরিয়েছে ইরানের প্রযুক্তি ও নিখুঁত আঘাত ক্ষমতা। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী হজ্জাতুল ইসলাম পুরখাগানও তেহরানের ক্ষেপণাস্ত্রের ভূমিকা তুলে ধরে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে তাদের আত্মসমর্পণের বাধ্য করেছে। এমন বক্তব্য যেন পরিষ্কার করে দিচ্ছে ইরান এখন শুধু প্রতিরক্ষার নয়, প্রতিশোধের প্রতি। কিন্তু এই ঘোষণা শুনে যেন কেঁপে উঠেছে পশ্চিমা বিশ্ব। নেতানিয়াহু নতুন সতর্কতা দিয়েছেন, ইরান 8000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, আর মাত্র 3000 কিলোমিটার বাড়ালেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। তার ভাষায়, ইরান যদি এই পথে এগোয়, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এমনকি মার আ লাগো নিরাপদ থাকবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী 6 অক্টোবর এক সাক্ষাৎকারে দাবি করেন, ট্রাম্পের সাহায্যে একসময় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো গিয়েছিল, কিন্তু এখন সেটি আবার ফিরে এসেছে আরো শত হয়ে। আর এই মন্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনীর 1 ডজন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং অন্যান্য রিফুয়েলিং বিমান কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। সবই যেন এক নতুন সংঘর্ষের পূর্বাভাস। তবে তেহরান নীরব নয়। ইরানের বার্তা স্পষ্ট, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আগুন ছোঁয় আমরা ঝড় বইয়ে দেব। 4 মাসে পুনর্গঠিত এই অস্ত্রাগার এখন ইরানের গর্ব। একটি দেশ যে একসময় নিষেধাজ্ঞায় পিষ্ট ছিল, এখন তার আকাশে ভাসছে আত্মবিশ্বাসের ডানা। আর সেই ডানা হয়তো এখন ছুঁয়ে ফেলবে দিগন্তেরও ওপারে, যেখানে নেতানিয়াহু শঙ্কা দেখেন আর ইরান দেখে নিজের গৌরব। রাতের আকাশ অন্ধকার, মরুভূমির বুকে হঠাৎ আগুনের রেখা ছুটে গেল, ধোঁয়ার লেজ আকাশ ভেদ করে উঠল, উত্তর থেকে মধ্য ইরান পর্যন্ত দেখা গেল সেই আলোর মহাযাত্রা। মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও, সারা দুনিয়া শিহরিত। ইরান, অতল সাহসের দেশ, ঘোষণা করলো তাদের হাতে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা, এটি এক সতর্কতা। যারা মনে করেছিল ইরানকে থামানো গেছে, তাদের উদ্দেশ্যে যেন অগ্নি স্মৃতি পাঠালো তেহরান। ইরানি সংসদ সদস্য মোহসেন জাঙ্গানি বললেন, ঈশ্বরের কৃপায় আমরা হাল ছাড়িনি। আমাদের উপর বোমা পড়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, তবুও আমরা সমৃদ্ধি ছাড়িনি। ইউরেনিয়াম তুলে নিয়ে শত্রুর হাতে। আর গত রাতেই আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালাম, সফল পরীক্ষা। এর মানে এই অবস্থাতেও আমাদের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে। শব্দগুলো ছিল বিদ্যুতের মতো, প্রতিটি বাক্য যেন দুনিয়াকে কাঁপিয়ে দিল। তেহরানের আকাশে গর্জে উঠল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি গণমাধ্যম জানালো, সেমনান ঘাঁটি থেকে IRGC এটি উৎক্ষেপণ করেছে। মরুভূমির আকাশ আলোকিত হলো, আর সারা দুনিয়া বুঝল ইরান শুধু প্রতিরক্ষা করছে না, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। নেতানিয়াহুর সতর্কতা, কিন্তু ইরানের ঘূর্ণিঝড়ে ফিরেছে শক্তির অস্ত্রাগার। 4 মাসেই তেহরানের পুনর্জন্ম। IRGCর ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ড্রোনের চোখ জেগে আছে আকাশে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা মার আ লাগো পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু তেহরান থেকে পাল্টা গর্জন, শপথে মেরামত হয়েছে, এখন আমরা আগের চেয়ে শক্তিশালী। 4 মাস আগের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল ইরান, কিন্তু মাত্র 4 মাসে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে দেশটি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আবারও পুরোপুরি প্রস্তুত। IRGCর এরোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি জানিয়েছেন, সব ক্ষতি আমরা পূরণ করেছি, এখন যে কেউ আমাদের সীমা অতিক্রম করলে দ্রুত ও দৃঢ় জবাব পাবে। এই ঘোষণাই যেন ইরানের নতুন আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক বার্তা নয়, এটি রাজনৈতিক সতর্ক বার্তাও। ইরান এখন নিজের পথে চলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা বা ইসরায়েলি হুমকিতে আর পিছিয়ে যাবে না। তেহরানে এক বৈঠকে মুসাভি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করে শত্রুর ওপর আঘাত এনেছে। সে আঘাত যুদ্ধের ভাগ্য বদলে দিয়েছে। তার দাবি, 12 দিনের যুদ্ধের মোড় ঘুরিয়েছে ইরানের প্রযুক্তি ও নিখুঁত আঘাত ক্ষমতা।
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী হজ্জাতুল ইসলাম পুরখাগানও তেহরানের ক্ষেপণাস্ত্রের ভূমিকা তুলে ধরে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে তাদের আত্মসমর্পণে বাধ্য করেছে। এমন বক্তব্য যেন পরিষ্কার করে দিচ্ছে ইরান এখন শুধু প্রতিরক্ষার নয়, প্রতিশোধের প্রতি। কিন্তু এই ঘোষণা শুনে যেন কেঁপে উঠেছে পশ্চিমা বিশ্ব। নেতানিয়াহু নতুন সতর্কতা দিয়েছেন, ইরান ৮,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, আর মাত্র ৩,০০০ কিলোমিটার বাড়ালেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। তার ভাষায়, ইরান যদি এই পথে এগোয়, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এমনকি মার আ লাগো নিরাপদ থাকবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী ৬ অক্টোবর এক সাক্ষাৎকারে দাবি করেন, ট্রাম্পের সাহায্যে একসময় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো গিয়েছিল, কিন্তু এখন সেটি আবার ফিরে এসেছে আরো শত হয়ে। আর এই মন্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনীর ১ ডজন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং অন্যান্য রিফুয়েলিং বিমান কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। সবই যেন এক নতুন সংঘর্ষের পূর্বাভাস। তবে তেহরান নীরব নয়। ইরানের বার্তা স্পষ্ট, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আগুন ছোঁয় আমরা ঝড় বইয়ে দেব। ৪ মাসে পুনর্গঠিত এই অস্ত্রাগার এখন ইরানের গর্ব। একটি দেশ যে একসময় নিষেধাজ্ঞায় পিষ্ট ছিল, এখন তার আকাশে ভাসছে আত্মবিশ্বাসের ডানা। আর সেই ডানা হয়তো এখন ছুঁয়ে ফেলবে দিগন্তেরও ওপারে, যেখানে নেতানিয়াহু শঙ্কা দেখেন আর ইরান দেখে নিজের গৌরব। রাতের আকাশ অন্ধকার, মরুভূমির বুকে হঠাৎ আগুনের রেখা ছুটে গেল, ধোঁয়ার লেজ আকাশ ভেদ করে উঠল। উত্তর থেকে মধ্য ইরান পর্যন্ত দেখা গেল সেই আলোর মহাযাত্রা। মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও, সারা দুনিয়া শিহরিত। ইরান, অতল সাহসের দেশ, ঘোষণা করলো তাদের হাতে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা, এটি এক সতর্কতা। যারা মনে করেছিল ইরানকে থামানো গেছে, তাদের উদ্দেশ্যে যেন অগ্নি স্মৃতি পাঠালো তেহরান। ইরানি সংসদ সদস্য মোহসেন জাঙ্গানি বললেন, ঈশ্বরের কৃপায় আমরা হাল ছাড়িনি। আমাদের উপর বোমা পড়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, তবুও আমরা সমৃদ্ধি ছাড়িনি। ইউরেনিয়াম তুলে নিয়ে শত্রুর হাতে। আর গত রাতেই আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালাম, সফল পরীক্ষা। এর মানে এই অবস্থাতেও আমাদের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে। শব্দগুলো ছিল বিদ্যুতের মতো, প্রতিটি বাক্য যেন দুনিয়াকে কাঁপিয়ে দিল। তেহরানের আকাশে গর্জে উঠল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি গণমাধ্যম জানালো, সেমনান ঘাঁটি থেকে IRGC এটি উৎক্ষেপণ করেছে। মরুভূমির আকাশ আলোকিত হলো, আর সারা দুনিয়া বুঝলো ইরান শুধু প্রতিরক্ষা করছে না, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। কয়েক মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছিল ইরান। শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে থামালেন যুদ্ধ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা মেরে ভেবেছিলেন তেহরান মাথা নত করবে, কিন্তু ভুল করেছিলেন। ইরান মাথা নত করেনি, বরং মাথা উঁচু করে এবার আকাশে ছুড়ল ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র। মার্কিন চাপ, ইরানের অস্বীকার। ওয়াশিংটন চাইছিল ইরান যেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিল তারা কোনো শর্তে নয়, নিজেদের নিরাপত্তার অধিকারেই লড়বে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ভূখণ্ড রক্ষা করতে আমেরিকা বা ইসরায়েলের অনুমতির দরকার নেই। জাতিসংঘ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করেছে। 28 সেপ্টেম্বর থেকে ফের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আশঙ্কা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সবাই অভিযোগ তুলছে ইরান নাকি অতিরিক্ত ইউরেনিয়াম মজুত করেছে, কিন্তু তেহরান জবাব দিয়েছে তারা চুক্তি ভাঙেনি, বরং পশ্চিমারা রাজনৈতিক ষড়যন্ত্র করছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঙ্গীকার করেছেন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করবে আর যে কোনো বিদেশি আক্রমণের জবাব দেবে। এ যেন রণক্ষেত্রের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র ভেবেছিল পারমাণবিক স্থাপনায় আঘাত করে ইরানের সাহস ভেঙে দেবে, কিন্তু ইরান আকাশের বুক চিরে প্রমাণ করলো তাদের সাহস ক্ষেপণাস্ত্রের মতোই বহু দূর পৌঁছাতে পারে। এবার দুনিয়ার প্রশ্ন, এই ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার লেজ কি কেবল পরীক্ষা, নাকি ইসরায়েল আর আমেরিকার উদ্দেশ্যে এক গর্জনময় সতর্কবার্তা? উত্তর লুকিয়ে আছে ইরানের শক্তি, অদম্য সাহস আর আকাশমুখী আগুনের রেখায়। ইরানের পারমাণবিক হৃদয়ে ইরানের আঘাত, 189 বিজ্ঞানীর নাম ফাঁস, কাঁপছে ইসরায়েল। একটা সময় ছিল ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ছিল অজেয় এক দুর্গ, গোপনীয়তায় মোড়ানো, অন্ধকারের আড়ালে লুকানো। কিন্তু এবার সেই দুর্গে হানা দিয়েছে ইরান, নিঃশব্দে, নিখুঁতভাবে, যেন ছায়ার আঘাত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক তথ্যচিত্রে দাবি করা হয়েছে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গভীরে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, 189 জন ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানী ও বিশেষজ্ঞের নাম প্রকাশ করেছে তেহরান। এমনকি গোপন নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের ভিতরের ফুটেজও নাকি দেখানো হয়েছে।
এই তথ্য প্রকাশে তোলপাড় শুরু হয়েছে ইসরায়েল জুড়ে। হতভম্ব রাজনীতি, স্তব্ধ গোয়েন্দারা আর রাগে ফুটছে নিরাপত্তা মহল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত চমকে গেছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছেন, ইসরায়েলের ভেতরে থাকা এজেন্টদের অর্থ দিয়ে সহযোগিতার বিনিময়ে এইসব তথ্য সংগ্রহ করা হয়েছে। জুন মাসেই ইরানি গণমাধ্যম হাজার হাজার গোপন নথি প্রকাশ করে জানিয়েছিল, ইসরায়েলের গোপন প্রকল্প, সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনার খুঁটিনাটি সবই এখন তেহরানের হাতে। প্রথমে পশ্চিমা মিডিয়া বিষয়টিকে উড়িয়ে দিয়েছিল, বলেছিল এটা নিছক মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু এর পরদিনই ইরানের সর্বোচ্চ সামরিক পরিষদ অভিযানের সত্যতা স্বীকার করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি পর্যন্ত স্বীকার করেন, প্রকাশিত তথ্য সম্ভবত ইসরায়েলের শোরেক স্থাপনার সঙ্গে সম্পর্কিত। এমনকি গ্রোসির ব্যক্তিগত ছবিও প্রকাশ করেছে ইরান, যা দেখে অনেকে ধারণা করছেন ইসরায়েল হয়তো তাকে গোয়েন্দা তথ্য আদায়ের জন্য নজরদারিতে রেখেছিল। 23 সেপ্টেম্বর ইসমাইল খতিব ঘোষণা দেন, ইসরায়েলি এজেন্টদের কাছ থেকে লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি সংগ্রহ করা হয়েছে। এই বিশাল তথ্য ভান্ডার থেকে তৈরি করা হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যভেদ অভিযান, যে লক্ষ্যগুলো 12 দিনের ইরান ইসরায়েল সংঘাতে ভয়াবহভাবে আঘাত হানে। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এসব নথি শুধু পারমাণবিক প্রকল্প নয়, সামরিক ঘাঁটিগুলোর অবস্থান ও দ্বৈত উদ্দেশ্যমূলক স্থাপনাগুলোর তথ্য দিয়েছে। তাছাড়া ইসরায়েলি নাগরিকদের গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তারের ঘটনাও তেহরানের দাবিকে আরো বিশ্বাসযোগ্য করেছে। এদিকে ইসরায়েল বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছে। তারা শুধু দাবি করেছে, এবছর ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি আঘাত হেনেছে তাদের বিমান বাহিনী। কিন্তু তেহরানের জবাব ছিল আরো কড়া, আকাশ থেকে নয়, মাটি থেকেই আমরা যুদ্ধ জিতছি। এই গুপ্তচর যুদ্ধের পেছনে এখন আরো বড় সংঘর্ষের ছায়া। সম্প্রতি ইরানের উপর আবারও চালু হয়েছে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা, যা কার্যত 2015 সালের পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের পতন ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। এখন প্রশ্ন একটাই, যদি ইরান চুরি করা তথ্য দিয়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে আঘাত হানতে পারে, তাহলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা কেবল তথ্য ফাঁস নয়, এটা এক অদৃশ্য যুদ্ধে ইরানের শক্তি প্রদর্শন। ইসরায়েলের হৃদয়ে ঢুকে গেছে ইরানের ছায়া, আর সামনে যে ঝড় আসছে তাতে হয়তো এই গুপ্তচর যুদ্ধই হয়ে উঠবে ইসরায়েল ইরান সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু। শেষ প্রশ্নটা তাই আরো জোরালো, পারমাণবিক খেলার বোর্ডে এখন আসল চাল দেবে কে? নেতানিয়াহু পরিবর্তন করলেন ট্রাম্পের গাজা পরিকল্পনা, আরব বিশ্বে ক্ষোভের ঝড়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও আগুন ধরালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা সংশোধিত গাজা শান্তি পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনে তিনি আরব ও মুসলিম দেশগুলোকে ক্ষুব্ধ করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প যে পরিকল্পনাটি উপস্থাপন করেছিলেন, সেটি নিয়ে আরব নেতাদের মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের সতর্ক আশাবাদ, কিন্তু নেতানিয়াহুর হস্তক্ষেপ সেই আশাকে পরিণত করেছে ক্ষোভে। পরিকল্পনার মোড় ঘোরানো পরিবর্তন। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী হামাসকে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে এবং যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু আরব ও মুসলিম অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে যে প্রাথমিক খসড়া তৈরি হয়েছিল, নেতানিয়াহু তাতে বেশ কিছু কঠিন শর্ত যোগ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রত্যাহার প্রক্রিয়াকে হামাসের নিরস্ত্রীকরণের সাথে বেঁধে দিয়েছেন এবং ইসরায়েলকে একটি ভেটো দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ গাজা থেকে সেনা প্রত্যাহার হলেও ইসরায়েল নিরাপত্তার নামে সীমান্তের ভেতরে সেনা রাখতে পারবে যতদিন প্রতিরোধ শেষ না হয়। আরব দেশগুলোর ক্ষোভ। এই পরিবর্তন আরব কর্মকর্তাদের মধ্যে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে। আলোচনায় জড়িত একাধিক আরব প্রতিনিধি বলেছেন, পূর্বে আলোচিত শর্তাবলীর সাথে এর কোনো মিল নেই। সৌদি আরব ও মিশর প্রকাশ্যে নেতানিয়াহুর পদক্ষেপের বিরোধিতা করেছে। কাতার তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ না করতে, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে হোয়াইট হাউস পরিকল্পনাটি প্রকাশ করেছে এবং আরব দেশগুলোর সমর্থন চাইতে শুরু করেছে। কূটনৈতিক অচলাবস্থা। একদিকে ট্রাম্প এবং আরব দেশগুলোর সমর্থন চাইতে শুরু করেছে। কূটনৈতিক অচলাবস্থা। একদিকে ট্রাম্প ক্যামেরার সামনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলছিলেন, অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি দোহায় হামাস নেতাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করছিলেন। এ যেন এক দ্বিমুখী কূটনীতি। আরব দেশগুলো মনে করছে তাদের মতামতকে পাত্তা না দিয়ে ইসরায়েলের পক্ষে শর্তগুলো বদলে দেওয়া হয়েছে। পরিকল্পনার ইতিবাচক দিকও আছে, তবে পরিকল্পনায় কিছু ইতিবাচক দিকও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় কোনো ফিলিস্তিনি নাগরিককে জোরপূর্বক উচ্ছেদ করা হবে না।
অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত না করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সাহায্য বাড়ানোর কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা, এতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। পরিকল্পনায় আরো বলা হয়েছে, ইসরায়েল চুক্তি গ্রহণ করলে 72 ঘন্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। প্রশ্ন এখন একটাই, হামাস কি করবে? মার্কিন কর্মকর্তারা আশা করছেন সপ্তাহ শেষ হওয়ার আগেই হামাস এর জবাব দেবে। তবে ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করে তবে ইসরায়েলের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে। শান্তি পরিকল্পনা দিয়ে যে নতুন সূচনা হতে পারত তা নেতানিয়াহুর কড়া শর্তে জটিলতায় ডুবে গেল। আর টুইস্ট হলো, যেখানে আরব দেশগুলো শান্তির জন্য সহযোগিতা করছিল সেখানেই তাদের বাদ দিয়ে তৈরি হলো নতুন খসড়া। ফলে শান্তির আশার আলো আবারও ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।